স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আজকে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য মানবীয় ভূগোলের জনসংখ্যা চ্যাপ্টার থেকে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির যে ইতিহাস সেটা আলোচনা করব। 1800 খ্রিস্টাব্দের পূর্বে কিন্তু মানুষের জনসংখ্যা কোথায় কী আছে সেটা যেমন জানা ছিল না, এবং টোটাল জনসংখ্যার দিকটাও যদি বলা হয় তাহলে সেটাও ছিল অনুমান নির্ভর। ইতিহাসের পাতায় যে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু তথ্য এবং বিদগ্ধ পণ্ডিতদের যে অনুমান, সেই অনুমানের উপর নির্ভর করে কত কি জনসংখ্যা ছিল সেটার হিসাব করা হয়েছিল। কিন্তু আজ থেকে প্রায় 15 লক্ষ বছর আগে বর্তমান মানুষের যখন আবির্ভাব হয় তখন থেকেই কিন্তু পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার কখনো বেড়েছে, কখনো কমেছে, কখনো বা ঋণাত্মক হয়ে গেছে। খ্রিস্টের জন্মের পূর্বে সমগ্র পৃথিবীর জনসংখ্যা ছিল আনুমানিক 20 কোটিরও কম। এই সময় পৃথিবীতে বাসযোগ্য যে ভূমি তার তুলনায় মানুষের সংখ্যা ছিল খুব নগণ্য। প্রাচীন প্রস্তর যুগে জনঘনত্ব ছিল খুব কম, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ছিল 0.004 থেকে 0.04, অর্থাৎ 400 কিলোমিটার থেকে 4000 কিলোমিটার পর্যন্ত গেলে হয়তো গড়ে একজন লোক বসবাস করত বা একজন লোক ছিল। এই প্রাচীন প্রস্তর যুগে জনঘনত্ব যে এতটাই কম ছিল, তখন কিন্তু মানুষের চাষাবাদ, শিল্প এগুলোর উপর কোনো আইডিয়া ছিল না। মানুষ কেবলমাত্র প্রকৃতি থেকে সম্পদ বা শস্য আহরণ করত। এরপরে শুরু হলো সাংস্কৃতিক বিপ্লবের আদি অধ্যায়। সাংস্কৃতিক বিপ্লব বলতে কি না, মানুষ যখন আগুনের ব্যবহার জানলো, বিভিন্ন ধাতুর ব্যবহার জানলো, সেই বিভিন্ন ধাতু থেকে অস্ত্রশস্ত্র তৈরি করতে শিখলো, সেই সময় জন্মহার মৃত্যুহার দুটোই ছিল খুব বেশি। কারণ জন্মহার যে নিয়ন্ত্রণ করতে হবে সেই রকম কোনো কনসেপ্ট মানুষের মধ্যে ছিল না। আবার মৃত্যুহার বেশি থাকার কারণ হলো সেই সময় খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী বা কোনো একটা অসুখ যদি হতো, সেই অসুখ সারানোর কোনো উপায় ছিল না, অর্থাৎ চিকিৎসাবিদ্যা বলে কিছু ছিল না, বা চিকিৎসাবিদ্যা বলতে শুধুমাত্র ওই জড়িবুটি গাছগাছালির উপর নির্ভরশীল ছিল। ফলে মানুষ একটা কিছু যদি ব্যাধিতে আক্রান্ত হতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যেত। এখন যেমন মানুষের আয়ুষ্কালটাকে অনেক বেশি বাড়ানো সম্ভব হয়েছে উন্নত চিকিৎসাবিদ্যার দ্বারা, তাই ওই সময় মৃত্যুহারও ছিল বেশি, আবার জন্ম নিয়ন্ত্রণের ধারণা ছিল না বলে জন্মহারও ছিল খুব বেশি। এবার চলে আসছে সাংস্কৃতিক বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে। প্রথমে হচ্ছে কৃষি বিপ্লব। কৃষিক্ষেত্রে বিপ্লব মানে কি? খ্রিস্টের জন্মের প্রায় 10,000 বছর আগে মানুষ প্রথম চাষাবাদ করতে শেখে। এই চাষাবাদকে ভিত্তি করে তখন গ্রাম এবং নগরের পত্তন ঘটে, অর্থাৎ গ্রাম তৈরি হয়, নগর তৈরি হয়। চাষাবাদ, পশুপালনের ফলে মানুষ কি হয় না, এক জায়গায় তখন বসবাস করতে শুরু করলো, কারণ চাষাবাদ মানে মানুষ ওই জমিটাকে ছেড়ে যেতে পারবে না। ওই সময়েও অর্থাৎ কৃষি বিপ্লবের সময়েও কিন্তু জন্মহার বেশি ছিল না এবং মৃত্যুহার ছিল খুব বেশি, ফলে জনসংখ্যা কিন্তু খুবই কম। এই একই কারণে, অর্থাৎ চিকিৎসাবিদ্যার উন্নতি না হওয়ার কারণে মৃত্যুহার অনেকটাই বেশি ছিল। এবং যেটা বলছি, প্রথম কৃষি বিপ্লব হয়তো খাদ্যের সংস্থান কিছুটা করা সম্ভব হয়েছে, যেটা দুর্ভিক্ষ, মহামারী, সেটা এড়ানো সম্ভব হয়েছে, কিন্তু যদি কোনো কারণে দুরারোগ্য ব্যাধি কারোর শরীরে আশ্রয় নেয় তাকে বাঁচানো মুশকিল ছিল। এরপরে কৃষির সাথে সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার হলো, অর্থাৎ একটা কৃষিজ পণ্য অন্য কাউকে দিয়ে সেখানে যে দ্রব্যটা, শুধু কৃষিজ দ্রব্য নয়, সেখানে যে জিনিসটা মানুষের মনে হচ্ছে যে হ্যাঁ, আমি আমার কৃষিজ ফসল যেটা উৎপাদন করেছি সেটার বিনিময়ে আমি কোনো ধাতু কারুর কাছ থেকে নিতে পারবো, অস্ত্র কারুর কাছে নিতে পারবো, এই রকমভাবেই কিন্তু ব্যবসা বা বাণিজ্য এর কনসেপ্টটা শুরু হয়েছিল। এবং এই সময় জনসংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছিল, কারণ দুর্ভিক্ষ, মহামারী এই সমস্তগুলো কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধবিগ্রহ এইগুলোর কারণে মৃত্যুহার বেশি ছিল। ফলে এই সময়ও মানে জনসংখ্যার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা ঘটেনি। এর পরের পর্যায়ে অর্থাৎ সাংস্কৃতিক বিপ্লবের তৃতীয় পর্যায়ে জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা যায়, কেননা এই সময় উন্নত শিল্প, প্রযুক্তি ইত্যাদির প্রসার ঘটে, চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতি ঘটে,
চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতি ঘটা মানে তখন কিন্তু দ্রুত মৃত্যুহারের হ্রাস ঘটবে, তার মানে মৃত্যুর পরিমাণ কমে যাবে। জন্মহারেরও কিন্তু ওই সময় সামান্য হ্রাস ঘটল, কারণ শিক্ষা, সচেতনতা ইত্যাদির কারণে মানুষ জন্ম নিয়ন্ত্রণকে তখন ধীরে ধীরে গুরুত্ব দিতে শুরু করলো। ফলে মানুষের যে গড় আয়ু, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের যে গড় আয়ু তার কিন্তু কিছুটা বৃদ্ধি ঘটল। এছাড়া খাদ্যের সংস্থান তো রয়েছে, কৃষি শিল্প দুটো ক্ষেত্রেই বিপ্লব, মানে দুটো ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য এবং উন্নতি, ফলে মানুষের অভাব অভিযোগ অনেকটাই কমেছিল। শিল্প বিপ্লবের ফলে কি হয়েছে, কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যে সমস্ত কৃষিজাত দ্রব্য থেকে শিল্পদ্রব্য উৎপাদন করতে হবে, সেই শিল্পগুলোকে চালু রাখার জন্য কৃষিজ ফসল উৎপাদনের ধারাকেও অব্যাহত রাখতে হবে। নতুন নতুন শহর, নতুন নতুন শিল্প গড়ে উঠল, রোগ প্রতিরোধক বিভিন্ন ওষুধ আবিষ্কৃত হলো, ফলে দুরারোগ্য ব্যাধির হাত থেকে মানুষ অনেকটাই মুক্তি পেতে শুরু করলো। এর ফলে 1650 সালের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত মাত্র 285 বছরে জনসংখ্যা 50 কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল 225 কোটিতে। এরপরে সাংস্কৃতিক বিপ্লবের চতুর্থ পর্ব। তোমরা আগের ক্লাসে গ্রাফটা দেখেছো, যেন শেষের দিকে হু হু করে বাড়ছে। তার কারণ কি, কৃষি উৎপাদন প্রভূত পরিমাণে বৃদ্ধি পেল, মানুষের যতটা চাহিদা তার চেয়ে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেল। প্রতিষেধক ওষুধ আবিষ্কারের ফলে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি সেটা নির্মূল করা গেল। সারা পৃথিবীতে মৃত্যুহার দ্রুত হ্রাস পেতে শুরু করলো চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হতে শুরু করলো। যুদ্ধ পরবর্তীতে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটের আমূল পরিবর্তন ঘটল, যার ফলে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হলো। ফলে যুদ্ধ বিগ্রহ থেকে যেটা মৃত্যুর সংখ্যা সেটা অনেক কমানো সম্ভব হলো। ফলে স্বাভাবিকভাবে কিন্তু মৃত্যুর হারও দ্রুত হ্রাস পেতে শুরু করলো। আর যেটা বললাম, একদম সাংস্কৃতিক বিপ্লবের তৃতীয় পর্যায় থেকেই মানুষ অনেকটা জনসংখ্যা নিয়ন্ত্রণ বা জনসংখ্যা বৃদ্ধিতে অনেকটা সচেতন হয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ফলে এক কথায় একটা স্থিতিশীল অবস্থার সূচনা হলো। এখন যদি পৃথিবীর বিভিন্ন দেশ বা মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে পৃথিবীর উন্নত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। উন্নয়নশীল বা অনুন্নত দেশে এখনও পর্যন্ত কিন্তু জন্মহার যেমন বেশি, মৃত্যুহারও বেশি, এবং জনসংখ্যা বৃদ্ধি সেটা কিন্তু এখনও ধনাত্মক পর্যায়ে রয়েছে। যেখানে আমেরিকার বিভিন্ন দেশ বা ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যা রীতিমতো নেগেটিভ বা ঋণাত্মক। 1950 সাল থেকে 2010 সাল পর্যন্ত বিগত 60 বছরে যদি আমরা দেখি, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 442 কোটি, যাকে নিঃসন্দেহে জনবিস্ফোরণ আখ্যা দেওয়া যায়। এবং বর্তমান পৃথিবীর জনসংখ্যা কিন্তু 810 কোটি ছাড়িয়ে গেছে। ঠিক আছে, তোমরা তো এখন রীতিমতো কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে আছো। এই ব্যাপারগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ করতে কোনো অসুবিধা হবে না। তাই আমি যেমনভাবে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস করছি, তোমরা কিন্তু টেক্সট বইটা একটুখানি খুঁটিয়ে পড়বে। তাহলে কি হবে না, তোমাদের অনেক সময় নেগেটিভ প্রশ্ন আসে যে কোনটি সঠিক উত্তর নয়, সেইগুলো কিন্তু পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার না হলে উত্তর করা সম্ভব নয়। তাই বলবো, চ্যানেলে চোখ রাখো, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস দেখো। এরপরে তো এমসিকিউ ক্লাস আসছে, এমসিকিউ পাওয়ার পয়েন্টে আসছে, ফলে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য আর কোনো কিছু অসুবিধা হবে না। অবশ্যই এই তথ্যটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যে এই চ্যানেল থেকে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের সমস্ত নোটস, ভিডিও, সাজেশান সমস্ত কিছুই দেওয়া হয়। এবং এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অল করে দাও।